হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আবার একটা নতুন ব্লগে। তাই শুরুতে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা আগেও দেখেছিলে দশম শ্রেণীর যে টেস্টগুলো, যে পাঠ্যগুলো তোমাদের যেগুলো পরীক্ষা হবে সেগুলো আলোচনা করছি, প্রায় অনেকগুলোই আলোচনা করেছি। আজকে তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাসের যে নির্বাচিত অংশ যেটা তোমাদের আছে পথের দাবি, সেই গল্পটা তোমাদের সামনে আজকে আলোচনা করব। খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। এটা অনেক বড় একটা উপন্যাস, তার মধ্যে কিছুটা অংশ তোমাদের পাঠ্য, যতটা পাঠ্য তার মধ্যে যে মূল বিষয়টা কি বলতে চাইছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেটা তোমাদের সামনে আলোচনা করব খুব সংক্ষিপ্ত আকারে। দেখো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, তবে শুরু করছি। তোমাদের পথের দাবি, এটা এই উৎসটা নেওয়া হয়েছে, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মূল উপন্যাস পথের দাবি একটি নির্বাচিত অংশ। তোমাদের এটা মানে শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাস একটা নির্বাচিত অংশ হচ্ছে তোমাদের যে পথের দাবি যে গল্পটা, একটা নির্বাচিত কিছুটা অংশ তোমাদের নেওয়া হয়েছে। তাই পথের দাবি এই নির্বাচিত অংশের উৎস হলো শরৎচন্দ্রের মূল পথের দাবি উপন্যাস। তোমাদের এটা পরীক্ষা আসতে পারে, কোথা থেকে নেওয়া হয়েছে না শরৎচন্দ্রের মূল যে পথের দাবি উপন্যাস সেখান থেকে এই নির্বাচিত অংশটি নেওয়া হয়েছে। এটা হলো উৎস। এরপর চলে আসে তোমাদের গল্পের যে মূল বিষয়বস্তু, কি বলতে চাইছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পের মধ্য দিয়ে। তোমাদের যেগুলো কোশ্চেন আসতে পারে, মূল বিষয়টা কি গল্পে, তোমাদের পড়তেও ভালো লাগবে, তোমরা জেনে নিলে। ঠিক আছে, তবে শুরু করছি। দেখো বিষয় সংক্ষেপটা। এই শরৎচন্দ্রের লেখা পথের দাবি উপন্যাসের একটি অংশ এই পাঠ্যাংশ থেকে গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে। এখানে মূলত দেখা যায় যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরে আনায় সকলে ব্যস্ত, ধরার জন্য সকলে ব্যস্ত। কাকে না, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার জন্য সকলে ব্যস্ত। এই জন্যই বর্মার তেলের খনির যেসব মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে রেঙ্গুন এসেছিল তাদের সবাইকে তদন্ত করা হচ্ছিল। আমরা গল্পের সূচনা দেখতে পাবো যে কি দেখতে পাবো না, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার জন্য সকলেই খুব উদ্যত এবং ব্যস্ত। ঠিক সেই সময় বর্মা তেলের খনি থেকে যেসব মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে বর্মা থেকে রেঙ্গুন এসেছিল তাদেরকে সবাইকে তদন্ত করা হয়েছিল, তল্লাশি করা হয়েছিল, তাদের কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা বা তারা কি দেখতে, তাদের সবাইকে তদন্ত করা হয়েছিল। এবং একটু বেশি সন্দেহের জন্য একজনকে পুলিশ স্টেশনে নিয়েও আসা হয়। একটু বেশি যাদের মধ্যে একটু বেশি সন্দেহ হয়েছিল যাদেরকে, তাদের মধ্যে একজনকে আবার পুলিশ স্টেশনে নিয়েও আসা হয়। এবং সে নিজের পরিচয় দেয় যে সে গিরিশ মহাপাত্র। সে তখন নিজের পরিচয় দেয় যে আমার নাম গিরিশ মহাপাত্র। এই গিরিশ মহাপাত্রের আচরণ, সাজ পোশাক দেখে এবং তার পকেট ও ট্যাগ থেকে পাওয়া জিনিসপত্র দেখে তারা বোঝে সে ব্যক্তি কখনোই সব্যসাচী মল্লিক হতে পারে না। কারণ সব্যসাচী মল্লিক তো সম্পূর্ণ আলাদা, তার চালচলন, তার কথাবার্তা আলাদা হবে। তাই যে ব্যক্তি গিরিশ মহাপাত্র, তিনি যে পুলিশ স্টেশনে এসেছিলেন তার সাজ পোশাক দেখে, তার বেশভূষা বা তার জিনিসপত্র দেখে, তার আচরণ দেখে, তার পকেট এবং ট্যাগ থেকে যে সমস্ত জিনিস পাওয়া গিয়েছিল সেগুলো দেখে বুঝতেই পারছিল না কেউ, যে ভাবতেই পারেনি, এবং সবাই ভাবছিল যে সে সব্যসাচী মল্লিক হতেই পারে না। তাই তাকে ছেড়েও দেওয়া হয়। তাই তারপর কিছুক্ষণ পর তল্লাশি করার পর তাকে ছেড়েও দেওয়া হয় সেখান থেকে, পুলিশ স্টেশন থেকে। কিন্তু এই গিরিশ মহাপাত্রই ছিল সব্যসাচী মল্লিক। আমরা জানি এই গিরিশ মহাপাত্রই ছিল কিন্তু সব্যসাচী মল্লিক। আসলে সেটা কেউ জানতে পারেনি। একজন স্বদেশী আন্দোলনের বিপ্লবী ছিলেন তিনি। তিনি বিপ্লবী ছিলেন, আমরা সকলেই জানি। দেশের জন্য তিনি যুদ্ধ করছিলেন, দেশের জন্য তিনি গোপনে ইংরেজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, আমরা জানতে পারি পথের দাবি উপন্যাসে। এই সব্যসাচী মল্লিক নিজের দেশের জন্য লড়াই করছিলেন, আমরা সকলেই জানি, আমাদের জন্য লড়াই করছিলেন। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য তিনি নানা রকম ছদ্মবেশ ধরতেন, যে পুলিশের চোখে যাতে তাকে ধরতে না পারে তার জন্য তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে পুলিশের চোখে ধুলো দিয়ে চলে যেতেন এক স্থান থেকে অন্য স্থানে। গিরিশ মহাপাত্র সেই কারণেই ছদ্মবেশটা ধারণ করেছিলেন, আমরা জানতে পারি যে গিরিশ মহাপাত্র সেই কারণেই তিনি এই ছদ্মবেশটা ধারণ করেছিলেন। এবং তারপর ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে এই উপন্যাসের নির্বাচিত অংশটিকে আমরা অপূর্ব নামে একটা চরিত্রও পাবো। যে উপন্যাসের যে নির্বাচিত অংশ তোমাদের ক্লাস 10-এ, সেখানে অপূর্ব নামে একটা চরিত্রকেও আমরা পাবো, যার নিজের দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে চাইছে যারা, তাদের সে সমর্থন করে। আমরা সকলেই জানি যে অপূর্ব যে চরিত্রটা, সে এমনই একজন ভালো মানুষ যিনি সবসময় ভাবতেন যে নিজের দেশকে যারা এত বিপদের সম্মুখীন হয়েও যারা নিজের দেশকে বাঁচানোর জন্য চেষ্টা করছে বা অনশন করছে বা সংগ্রাম করে চলছে, তাদেরকে তিনি সাহায্য করবেন, তাদেরকে তিনি সমর্থন করবেন। এটা আমরা গল্পের প্রথম থেকেই দেখতে পাই যে অপূর্ব চরিত্রের মধ্য দিয়ে। তিনি নিজের দেশকে তিনিও ভালোবাসতেন, তিনি চেয়েছিলেন যে দেশ স্বাধীন হোক। তাই পুলিশের করতে তার আত্মীয় হলেও সে সব্যসাচীকে নিজের বলে মনে করে।
তাই আমরা দেখতে পাই যে পুলিশের কর্তা নিজের আত্মীয় হলেও তিনি সব্যসাচীকে নিজের বলে সমর্থন করে বা মনে করেন। অপূর্ব গিরিশ মহাপাত্রকে পুলিশ স্টেশনে দেখেছিল, আর দ্বিতীয়বার দেখেছিল রেঙ্গুনে। আমরা দেখতে পাই যে অপূর্ব পুলিশ স্টেশনে গিরিশ মহাপাত্রকে প্রথমবার দেখেছিল এবং শেষবার দেখেছিল রেঙ্গুনে। রেঙ্গুন থেকে ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করার সময় এক স্টেশনে অপূর্ব চিনতে পেরেছিল ওই ব্যক্তি সব্যসাচী মল্লিক। অপূর্ব সেখানে চিনতে পারেন যে ওই ব্যক্তি আসলে সব্যসাচী মল্লিক, তিনি চিনতে পারেন। কিন্তু সে কথা অপূর্ব পুলিশকে জানায়নি, কারণ সে নিজের চোখের সামনে দেখেছে পরাধীন দেশে প্রতিদিন সাহেবদের হাতে দেশের মানুষের অপমান এবং লাঞ্ছনা। তাই তিনি বলেননি। অপূর্ব এতই ভালো মানুষের মানুষ ছিলেন, তিনি দেখেছেন নিজের চোখে যে দেশের মানুষরা এত অত্যাচার করেছে, দেশের মানুষদের উপর এত অত্যাচার, লাঞ্ছনা, অবহেলা, অবজ্ঞা করেছে। তাই তিনি পুলিশদেরকে সে কথা জানাননি যে গিরিশ মহাপাত্র আসলে সব্যসাচী মল্লিক, সে কথা তিনি বলেননি। আমরা এখানেও দেখি অপূর্ব নিজে সাহেবদের হাতে বিনা দোষে কিভাবে মার খেয়েছে। এই গল্পে দেখতে পাই যে অপূর্ব বিনা দোষে ইংরেজ সাহেবদের হাতে কিভাবে মার খেতে হয়েছে, তাকে কিভাবে লাঞ্ছিত হতে হয়েছে। তাই সে নিজেও চাইতো এই পরাধীনতা থেকে ভারতবর্ষ মুক্ত হোক। তিনি নিজেও চেয়েছিলেন যে এই পরাধীনতা থেকে, এই অপমান থেকে, লাঞ্ছনা থেকে মুক্ত পেতে হলে ভারতবর্ষকে মুক্ত করতে হবে পরাধীনতার শৃঙ্খল থেকে। তাই তিনি সে কথা পুলিশদেরকে বলেননি, কারণ তিনি নিজেও অপমানিত হয়েছিলেন বহুবার। আমরা দেখি ট্রেনে প্রথম শ্রেণী যাত্রী হয়েও অপূর্বকে নানাভাবে বিরক্ত করা হয়েছে, যে অপূর্ব ট্রেনের প্রথম শ্রেণী যাত্রী হয়েও তাকে নানাভাবে অপদস্থ করা হয়েছে। শুধু সে ভারত, আমরা এই অংশ দেখতে পাই যে অপূর্ব শুধু একজন ভারতীয় বলে তাকে প্রতি পদে অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে। সে প্রথম শ্রেণী যাত্রী হয়েও তাকে চরম অপমানিত হতে হয়েছে, কারণ শুধু সে ভারতীয় বলে। তাই সব্যসাচীর আন্দোলনকে অপূর্ব মনে প্রাণে সমর্থন করতো। আমরা দেখতে পাই যে সব্যসাচীর যে আন্দোলন, তার যে সংগ্রাম, দেশকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করা, সেটা তিনি মনে প্রাণে সমর্থন করতেন অপূর্ব। সে চাইতো পরাধীনতা শৃঙ্খল থেকে ভারতবর্ষ স্বাধীন হোক, তিনি মনে করতেন। অপূর্ব চাইতেন এটা, তাই তিনি সব্যসাচী মল্লিককে মনে প্রাণে সমর্থন করতেন। তাই এই গল্পের যে নামকরণ, সেটা কিন্তু সার্থক আমরা বলতে পারি। নামকরণের মাধ্যমেই যে কোনো সাহিত্যের অন্তর্নিহিত বিষয় বা ভাব তার পাঠকের কাছে ফুটে ওঠে, আমরা জানি। সাহিত্যকর্মের নামকরণ সাধারণত বিষয়বস্তু, চরিত্র বা ভাব অনুযায়ী হয়ে থাকে, আবার কখনো ব্যঞ্জনধর্মীয় হয়, আমরা সকলে জানি। এখানে শরৎচন্দ্রের লেখা পথের দাবী উপন্যাসের একটি নির্বাচিত অংশ আমাদের পাঠ্য হিসাবে নির্বাচিত হয়েছে দশম শ্রেণী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পথের দাবী যে মূল উপন্যাস, সেখান থেকে নির্বাচিত কিছুটা অংশ আমাদের দশম শ্রেণীর পাঠ্যে অন্তর্ভুক্ত হয়েছে। পাঠ্যাংশে আমরা গিরিশ মহাপাত্র চরিত্রটি পাবো। সে আসলে একজন বিপ্লবী এবং স্বাধীনতার জন্য লড়াই করছে। যে সব্যসাচী মল্লিক, তিনি একজন বিপ্লবী, ভারতীয় বিপ্লবী, এবং স্বাধীনতার জন্য তিনি লড়াই করছেন। তার আসল নাম সব্যসাচী মল্লিক, আমরা জানি তার আসল নাম হচ্ছে সব্যসাচী মল্লিক, আর তার ছদ্মনাম হচ্ছে গিরিশ মহাপাত্র। সে বিভিন্ন ছদ্মবেশে পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়ায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি, বিভিন্ন ছদ্মবেশে পুলিশের চোখে ধুলো দিয়ে যান। দেশকে স্বাধীন করাই সব্যসাচী জীবনের একমাত্র লক্ষ্য। তিনি মনে করতেন যে দেশকে স্বাধীন করাই তার জীবনের একমাত্র লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য, আমরা দেখতে পাই। মূল উপন্যাসে সব্যসাচী মল্লিকের একটি সংগঠন ছিল যার নাম পথের দাবী। মূল যে উপন্যাস শরৎচন্দ্রের, সেখানে একটা সংগঠন ছিল যার নাম পথের দাবী, সেই সংগঠনটির নাম। এই সংগঠনে সব্যসাচী ছাড়া আর কয়েকজন ছিলেন, যারা একত্র হয়ে দেশকে কিভাবে স্বাধীন করা যায় এবং দেশকে কিভাবে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করা যায় এবং একত্র হয়ে দেশকে কিভাবে স্বাধীনতা লাভের পথে আন্দোলন করা যায়, সেই নিয়ে চিন্তা ভাবনা করতে এবং আলোচনা হতো ওই সংগঠনে। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল এটাই। এই সংগঠনের কার্যকলাপকে কেন্দ্র করে উপন্যাসটা এগিয়েছে, যে সংগঠনের মূল যে কার্যকলাপ বা মূল যে কাজকর্ম, সেটা নিয়েই পথের দাবী যে মূল উপন্যাস, সেটা এগিয়েছে ধীরে ধীরে। আর এই সংগঠনের মূল কাণ্ডারি ছিলেন সব্যসাচী মল্লিক, তিনি ছিলেন মেন জায়গায়, মূল যে কাণ্ডারি তিনি ছিলেন সব্যসাচী মল্লিক। এবং সংগঠনের নাম অনুযায়ী মূল উপন্যাসের নামকরণ করা হয়েছে। তাই আমাদের পাঠ্য অংশটি মূল উপন্যাসের একটি নির্বাচিত অংশ, আমরা বলতে পারি। তাই মূল উপন্যাসের নাম অনুযায়ী উপন্যাস থেকে নেওয়া আমাদের পাঠ্যাংশের নির্বাচিত অংশ, এটা কিন্তু পথের দাবী রাখা হয়েছে এই জন্যই। তাই এই গল্পে আমরা কি দেখতে পেলাম না, সব্যসাচী মল্লিক যিনি দেশকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে চেয়েছেন, তাকে সমর্থন করেছে অপূর্ব। একজন ভালো মানসিকতার চরিত্রের মানুষ। তিনিও বারবার অপদস্থ হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, আমরা দেখতে পাই। তিনি ট্রেনের প্রথম শ্রেণী যাত্রী হয়েও তাকে অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত হয়েছে বহুবার। তাই তিনিও মনে প্রাণে চেয়েছেন যে দেশকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হোক। তাই তিনি সব্যসাচী গিরিশ মহাপাত্র যে আসলে সব্যসাচী মল্লিক, তিনি জানা সত্ত্বেও তিনি পুলিশকে জানাননি সে কথা, এটা আমরা দেখতে পাই। তাই পথের দাবী উপন্যাসটা কিন্তু সার্থক এবং সর্বাঙ্গ সুন্দর, এটা আমরা বলতে পারি।
তোমরা ভালোভাবে পড়বে, এটা দেখবে, দেখলেই বুঝতে পারবে পড়লেই, আর পড়তে ভালোও লাগবে। এটা শরৎচন্দ্রের একটা উপন্যাস আমরা বলতে পারি, এবং সেই সময়কার যে পটভূমি আমরা এই উপন্যাসে দেখতে পাবো, এবং তোমাদের যে নির্বাচিত অংশ সেটার মধ্য দিয়েও তার বেশ কিছু অংশ ফুটে উঠেছে, এবং অনেকটা অংশই তোমরা বুঝতে পারবে যে পথের দাবি উপন্যাসে কি আছে, যে মূল অংশটা, সেটা তোমরা এই নির্বাচিত অংশটা পড়লেই বুঝতে পারবে। এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন আছে, খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। ভালোভাবে পড়বে এটা, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এই পর্যন্তই। আশা করি তোমাদের একটু হলেও উপকৃত করতে পারলাম। ব্লগটা এখানেই শেষ করছি।